নমস্কার। দেখুন, যারা প্রথমত সঙ্গীত শুরু করছে, অর্থাৎ একদম সঙ্গীত শিক্ষার একদম প্রথম ধাপে আছে, তারা অজান্তে বিশেষ কিছু কিছু ভুলগুলো তারা করে ফেলে। এইবার তার মানে এটাই না যে পুরোপুরি দোষটা তাদের। কিছুটা আমার মতে কিছুটা দোষ তাদের সঙ্গীত গুরুরও থাকে। অর্থাৎ আমি কেন বলছি এই কথাটা, আজ আমার কাছে যারা গান শিখতে আসছে, আমি যদি তাদেরকেই এই ব্যাপারগুলো যদি তাদেরকে ভালোভাবে বুঝিয়ে না দিই বা না দেখিয়ে দিই, তারা কি করে বুঝবে যে কোনটা ঠিক কোনটা ভুল? তারা জানে না বলেই তো আমার কাছে বা তারা কোনো পার্টিকুলার গুরুর কাছে যাচ্ছে সেই সঙ্গীতটা জানতে, যে অ্যাকচুয়ালি কী হয়, কোন কোন জিনিসগুলো ভালো করলে আমার গায়কিটা আরও ভালো হতে পারে, আমার গায়কি আরও ম্যাচিওর হতে পারে। তো এই জন্য আমি বলছি যে বিশেষ কিছু কিছু ভুল, টোটাল আমার মতে 10 রকমের টোটাল কিছু ভুল হয় যেগুলো করে ফেলে সকলে। আর আমার মতে এগুলো ডে 1 থেকেই তাদের শুধরে নেওয়া দরকার। তো হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে, কারণ আমি চেষ্টা করব প্রত্যেকটা টপিকের ওপর অল্প অল্প কিছু করে বলার বা বোঝানোর চেষ্টা করব যতটুকু আমার সঙ্গীতের ওপর নলেজটা আছে। তো প্রথমেই আমি বলি যে এখানে যে ভুলটা করে ফেলে সেটা হচ্ছে সাকে ধৈর্যর সাথে না শোনা। তো এই কথাটা কেন বলছি, সা হচ্ছে যতগুলো স্বর আছে না, সা রে গা মা পা ধা নি, এই 7টা স্বরের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট স্বর হলো সা। যদি একটু খুব অনেক পুরনো ভিডিও ফলো করা যায় বা তোমরা চাইলে বা আপনারা চাইলে আপনাদের গুরুর থেকেও জেনে নিতে পারেন যে সা এর গুরুত্বটা কতটা বেশি। এটা আমি কেন বলছি, কারণ সা যতটা সুরে হবে, যতটা অ্যাকিউরেট হবে না, বাকি যে কটা স্বর আছে সেটা কোমল স্বরই হোক কি তীব্র স্বরই হোক, ততটাই মিষ্টতা বাড়বে, ততটাই সুরে গাইতে পারবো। সা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বর। তো এইখানে যেটা ভুল অনেকে করে ফেলে, এবং আমি এই ভুলগুলো আমি আমার স্টুডেন্টদের মধ্যেও অনেকের ক্ষেত্রে লক্ষ্য করেছি, সেটা হচ্ছে আমি হয়তো তাদেরকে তানপুরাটা চালিয়ে দিলাম, তারা জাস্ট একবার তানপুরাটা চলতেই জাস্ট 2 থেকে 3 সেকেন্ড, তারপরে তারা গাইতে শুরু করে দেবে সা সা। এবার কি ভুলটা কি হচ্ছে এখানে, কখনোই যদি তানপুরা কেউ বাজানো শুরু করছে বা হারমোনিয়াম বাজিয়ে না সাথে সাথে গাইতে নেই, সেটাকে ভালো করে ধৈর্য ধরে আওয়াজটাকে শুনতে হয়। কারণ আমি যখন তানপুরা বাজাচ্ছি না, তানপুরটা বাজানোর সাথে সাথেই যে আওয়াজটা আসছে একটু হোল্ড করে যাও। আমি বলবো অ্যাটলিস্ট 4 থেকে 5 সেকেন্ড ওটাকে ভালো করে শোনো। আমি বলবো যে যখনই তানপুরা বা হারমোনিয়াম, আমি এখানে তানপুরার ব্যাপারটা আমি পুরো ছেড়ে দিচ্ছি, কারণ বিগিনার্স যারা হবে তারা তানপুরাতেই প্রথমত অভ্যস্ত হবে না, তো হারমোনিয়ামটাই তাদের কাছে বেস্ট অপশন থাকবে। তো হারমোনিয়ামে যখনই সা বাজাবে, বাজিয়েই সাথে সাথে গাইতে নেই, বাজিয়ে অ্যাটলিস্ট 4 থেকে 5 সেকেন্ড ওটাকে ভালো করে শোনো। কারণ তোমরা রেয়াজ করছো বা প্র্যাকটিস করছো, এখানে এরকম নয় যে তোমাকে একটা পার্টিকুলার টাইম বেঁধে দেওয়া হলো, তার মধ্যেই তোমাকে গেয়ে ফেলতে হবে বা দেখিয়ে দিতে হবে না। প্র্যাকটিস আমরা কেন করি, নিজেদেরকে আরো সুন্দরভাবে গড়ে তোলার জন্য। তো এইখানে সাটা যখনই আমি বাজাচ্ছি, যেমন বা আমি যদি আমার উদাহরণ দিয়ে বলি, আমার পিছনে তানপুরাটা বাজছে, তো আমি একবার তানপুরাটাকে স্টপ করি, তানপুরা আমি পুরো অফ করলাম। এবার আমি যদি প্র্যাকটিসে বসছি, তো আমি কি করব, এখানে আমি তানপুরাটা বাজানো শুরু করছি। এখানে ভালো করে আগে সাটাকে শুনে নিতে হয়, তারপর আস্তে আস্তে সাকে মেলাও।
সা 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 সা। এইভাবে বারবার সাকে ভালো করে শোনো, এক কান দিয়ে সাকে শোনো, আর এক কান দিয়ে তুমি নিজে যেটা গাইছো সেটাকে শোনো। দেখো যে সাটা আমার হচ্ছে কিনা সুরে। এবার সুরে ভালো হলেই যে তোমাকে সেটা ছেড়ে দিতে হবে না। সুরে যদি ভালো হচ্ছে, নেক্সট দেখো যে এটা কতটা সুরে হচ্ছে, কতটা সুরে হচ্ছে, বা আমি যেভাবে থ্রোটা করছি সেটা কি আদৌ শুনতে ভালো লাগছে। থ্রোয়িং এর ওপর কাজ করো। অনেক অনেক কিছু জিনিস হয় একটা স্বরের মাধ্যমে। প্রথমে সাটাকে দেখো যে তোমরা সুরে বলতে পারছো কিনা, তারপর দেখো যেটা যদি সুরে হচ্ছে সেটা শুনতে কতটা ভালো লাগছে। আমি যদি এখন সুরে চিৎকার করে বলি, যেটা অনেকে করে ফেলে, সা সা, এভাবে জোরে যদি আমি গাই তো আমার এই গলায় প্রেশার ক্রিয়েট হবে। সা 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 সা। বারবার সা বলো, বারবার ওকে ভালো করে শোনো। এবার দেখো কতটা ভালো হচ্ছে, আওয়াজ কেঁপে যাচ্ছে না তো। ঠিক আছে, তো প্রথম ভুল যেটা হয় সাকে ভালো করে না শোনা। ঠিক আছে, এরপর দ্বিতীয় ভুল পাল্টা প্র্যাকটিস ঠিকঠাক করে না করা। এবার এখানে অনেকেই এটা শোনার পর হয়তো বলতে পারো বা ভাবতে পারো যে কেন আমি তো পাল্টা প্র্যাকটিস করি। অনেকে এখানে আমি কেন বলছি যে ঠিকঠাক করে না করা, এক তো হচ্ছে অনেকের অভ্যাস থাকে যে আমি গুনে গুনে করব। আমার যদি আজকে 10টা পাল্টা থাকে, 10টা পাল্টাকে আমি একবার করে করলাম, হয়ে গেল, ব্যাস, আর দরকার নেই। বা অনেকে আছে যে তারা হয়তো পাল্টা গুনে করছে না, কিন্তু সব কটাই করছে, কিন্তু যখন করছে ওইভাবে নজর দিয়ে করছে না যে আমি যখন সরগম দিয়ে করছি প্রত্যেকটা স্বর আমার স্পষ্ট হচ্ছে কিনা সেইটা দেখা। 2 নম্বর হচ্ছে প্রত্যেকটা স্বর আমার একদম সুরে হচ্ছে কিনা সেটাকে দেখা। 3 নম্বর আমি যখন পাল্টা গাইছি থ্রোয়িংটা আমার ঠিক হচ্ছে কিনা। এই বিষয়গুলো তারা খেয়াল করে না, তাদের মাথায় এটাই ঘোরে যে আমার গুরু আমাকে এতগুলো পাল্টা দিয়েছে তো আমি করলাম। এইটা দ্বিতীয় ভুল। তৃতীয় ভুল যেটা হচ্ছে বিভিন্ন রকমের পাল্টা অভ্যাস না করা। এবার এই ব্যাপারটা কিরকম আমি বোঝাই। বিভিন্ন রকমের মানে হচ্ছে একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল অবধি পাল্টা। বেসিক লেভেল মানে আমি এখানে ওইটা জাস্ট বলছি, অনেকে সারেগা রেগামা গামাপা মাপাধা পাধানি ধানিসা, বা সারেগামা রেগামাপা গামাপাধা মাপাধানি পাধানিসা, এইরকম সিম্পল পাল্টা করে। এবার সা রে সা গা রে গা রে মা গা মা গা পা। ঠিক আছে, আমি বলছি কি সবসময় এই বেসিক লেভেলের পাল্টা না করে একটু অ্যাডভান্স লেভেলে যাওয়া দরকার। এবার অ্যাডভান্স লেভেল মানে এইটা নয় সা রে গামা রে গামা পা গামা পাধা মা পাধানি পাধানি সা, এগুলো অ্যাডভান্স লেভেল নয়, এটা বেসিক প্রাইমারি লেভেল। যে আমি প্রত্যেকটা স্বরকে বুঝেছি কিনা সেটা একটা চেষ্টা করে, যে আমি একটু সা রে গামা পাধানি সা সা নি ধা পা মা গা রে সা, এইভাবে না গিয়ে একটু ঘুরিয়ে দেখি হচ্ছে কিনা। এবার অ্যাডভান্স লেভেল কোনগুলোকে একটু প্যাটার্নকে একটু টাফ করা। ঠিক আছে, তার মধ্যে যেমন আমি প্রথমেই যদি বলি যে শুদ্ধ স্বরের সাথে কোমল স্বরের অভ্যাস করা, ক্রোমাটিক্যালি, যেটা সা কোমল রে শুদ্ধ রে কোমল গা শুদ্ধ মা তীব্র মা পা কোমল ধা কোমল নি শুদ্ধ নি সা, বা সা কোমল রে সা কোমল গা সা শুদ্ধ মা সা তীব্র মা, এইভাবে। ঠিক আছে, তারপরে আরো যদি একটু টাফ করি, সা রে গা রে সা গা রে সা গা সা রে গা সা রে সা গা সা রে সা গা রে সা গা সা রে গা সা রে সা গা, এই যে পারমুটেশন কম্বিনেশন, এইগুলো যে 2 থেকে 3টে স্বর নিয়ে আমি এটা কত রকম ওলট পালট ভাবে বলতে পারি। ঠিক আছে, সা মা গা রে সা রে গা মা গা রে গা সা রে গা মা রে পা মা গা রে গা মা পা মা গা মা রে গা মা পা। আরো যদি আমি এটাকে টাফ করি, একদম মিরখণ্ড প্যাটার্ন,
যে একদম ডিস্টেন্সগুলোকে আমি দেখি কত ভালোভাবে নিতে পারছি সুরের সাথে। সা রে দা পা রে গা পা মা গা মা নি দা মা পা রে গা ধা মা পা নি সা সা পা রে নি ধা মা পা গা মা রে নি ধা সা রে সা ধা মা রে সা। বা আরো যদি এটাকে কি বলবো, আরো যদি এটাকে জড়ানো পেঁচানো যায়, এটা এবার যে পাল্টাটা দেখাবো এটা খুব খুব একটা ফেমাস পাল্টা। সা রে গা মা সা গা রে মা রে সা গা মা গা সা রে মা রে গা সা মা গা রে সা মা রে গা মা পা রে মা গা পা গা রে মা পা মা রে গা পা গা মা রে পা মা গা রে পা। বা এটাকে এইভাবেও করা যায়, আমি সা থেকে মায়ের মধ্যে 4খানা প্যাটার্ন বানিয়ে ফেলবো। সা রে গা মা সা গা রে মা রে সা গা মা গা সা রে মা রে গা সা মা গা রে সা মা সা রে মা গা রে সা মা গা সা মা রে গা মা সা রে গা রে মা সা গা মা রে সা গা মা রে গা সা মা রে সা মা গা রে মা সা গা রে গা মা সা রে মা গা সা রে মা গা রে সা মা রে গা সা গা মা রে সা রে মা গা সা গা রে মা সা রে গা মা সা। তো বিভিন্ন রকমের বিভিন্ন প্যাটার্নের পাল্টা অভ্যাস করা খুব দরকার। তাতে কি হবে, সুরের দখলটা বোঝা যাবে, প্লাস আমি কতটা ফাস্ট নোটসগুলোকে আমি একদম অ্যাকিউরেসির সাথে আমি নিতে পারছি, এইগুলো বোঝা যায়। নেক্সট হচ্ছে অনেকের ধারণা যে ওপরের দিকে অর্থাৎ হায়ার অক্টেভের দিকে আমি যদি গাই তাহলেই আমার গায়কি ভালো হবে, বা সবসময় গান গাওয়া মানে আমাকে ওপরের দিকেই গাইতে হবে, আপার অক্টেভ বা হায়ার অক্টেভের দিকেই গাইতে হবে। এইটা কিন্তু নয়। কেন নয়? কারণ যে 3টে অক্টেভ আছে না, লো মিড আপার বা মন্দ্র সপ্তক, মধ্য সপ্তক, তার সপ্তক। এইবার আমাদের যে ভোকাল কর্ড আছে এইটাকে আগে বুঝতে হবে যে এ কোন রেঞ্জের জন্য বা কোন অক্টেভে আমার যে ভোকাল কর্ডটা আছে একদম স্মুথলি যাবে, অর্থাৎ গলায় যাতে একদম প্রেশার না পড়ে। অনেকের হয় যে মন্দ্র সপ্তক তাদের গলার হিসাবে স্ট্রাকচার হিসাবে বেস্ট, বা অনেকের হয় মধ্য সপ্তক বেস্ট, অনেকের এরকমও হয় মধ্য সপ্তক বেস্ট, বা অনেকের এটাও হয় যে তার সপ্তকে গাইতে কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু লোয়ার অক্টেভ মধ্য সপ্তকে গাইতে তাদের অনেক অসুবিধা হচ্ছে। বা অনেকের এইটাও দেখা যাচ্ছে যে মিড অক্টেভ অর্থাৎ মধ্য সপ্তক আর তার সপ্তক আপার অক্টেভ এই দুটোর মধ্যেও তাদের গলা চলছে। তো প্রথমে তোমার ভোকাল কর্ডকে বুঝতে হবে তার ক্যারেক্টার কেমন, বা সে কোন রেঞ্জে একদম কমফোর্টেবল। ঠিক আছে, যে আমি সবসময় অন্যকে শুনেই আমার হয়তো কোনো কলিগ বা আমার হয়তো কোনো বন্ধু বান্ধব ওপরের দিকে গাইছে, বাহ শুনতে তো খুব ভালো লাগছে, এই গানটাই যদি আমি নিচের দিকে গাই শুনতে হয়তো ভালো লাগবে না। এবার এই যে হয়তো ভালো লাগবে না এটা পুরোপুরি তোমার নিজের ধারণা। তোমার বন্ধুর ওপরে গাইছে কারণ তার ভোকাল স্ট্রাকচারটা উপরের জন্য ঠিক আছে। তোমার বন্ধুকে একবার জিজ্ঞেস করে দেখো তো যে তোমার গলার রেঞ্জ যদি লোয়ার অক্টেভের দিকে হয়, ঠিক আছে, কোনো গান লোয়ার অক্টেভে আছে সেটা তোমার বন্ধুকে গাইতে দিয়ে বলো, দেখো সে গাইতে পারছে, দেখবে পারছে না। তো কখনো কখনো অন্য কারোরটা শুনে নিজে ট্রাই করবে না, মানে সে যেখানে গাইছে আমাকেও সেখানেই গাইতে হবে সেটা নয়, করো না। তারপরে নেক্সট যে ভুলটা করে ফেলে যে অল্প দিনের মধ্যে অনেক কিছু শেখা। এবার এই জিনিসটা না একটু বোঝায়, জিনিসটা সঠিকভাবে যদি নিতে পারো তাহলে খুব কাজের। কেমন? যেমন আমি আমার কথাই বলি, আমি যদি গুরুজির কাছে যাচ্ছি তো আমার টেন্ডেন্সি কেমন থাকে যে উনি যে কাজটা দিলেন আজকে বা যে জিনিসগুলো দেখালেন সেটা বিস্তারই হোক, প্যাটার্নেই হোক, তানের ওপরই হোক, যাই দেখাক না কেন সেটাকে আমি বাড়ি এসে 6টা দিন যে সময় পাবো সেটার উপর ভালো করে চর্চা করে যে থিঙ্কিংটা আছে বা উনি যে প্যাটার্নটা দেখালেন সেটাকে আমি আরও আমার মতো করে বাড়িয়ে তুলি, গিয়ে সেটা আমি নেক্সট ক্লাসে গিয়ে আমি তার কাছে প্রেজেন্ট করি। এইটা একরকম হয়। কিন্তু আর একটা যেটা হয়, যেটা নর্মালি সকলে করে ফেলে ভুল, সেটা হচ্ছে অনেকে ভেবে থাকে যে এখন রিয়ালিটি শোগুলো চলছে, সাপোজ মাস 6 পর কোনো জায়গায় অডিশন হচ্ছে,
তো তখন তারা ভাবে যে না, আমার কাছে 6টা মাস আছে, আমি কোনো গুরুর কাছে যাই, একটু শিখে নিই, দেন আমি অডিশনটা দিতে যাবো, ভালো হবে। এবার তখন কি হচ্ছে, একটা তাড়াহুড়ো চলে আসে, ঠিক আছে। সে ক্লাসে গিয়ে হয়তো বলে দিল, বা সে হয়তো ওই টেন্ডেন্সি নিয়ে এগোচ্ছে যে না, আমার কাছে 6টা মাস টাইম আছে, এইটুকু টাইমের মধ্যে সব জিনিস আমাকে ভালো করে ধৈর্য ধরে শেখার দরকার নেই, একটু 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 করে জানলেই হলো। এই যে একটু একটু করে জানা, অর্থাৎ খাবলানো, এখান থেকে আমি কিছুটা নিলাম, ওখান থেকে আমি কিছুটা নিলাম, কিন্তু ওটা আমি নিয়ে কতটা কাজে লাগাতে পারছি সেটা আমি বুঝলাম না, তো এটা আমার কোনো কাজে আসবে না। সঙ্গীত হচ্ছে সাধনা, ধ্যান, মেডিটেশন। তাড়াহুড়ো করলে আসবে না, যথেষ্ট টাইম দিতে হবে। যাক না চলে যে আমাকে ওই অডিশনেই যেতে হবে, তার কি মানে আছে, পরেরটাই যাব। আমাকে তো অডিশনে গিয়ে স্টেজে আমাকে টিকতেও তো হবে, দাঁড়াতেও তো হবে না। তো তার জন্য আমাকে নিজেকে আগে ভালো করে তৈরি হতে হবে, আমার স্কিলগুলোকে আরও বেশি করে ডেভেলপ করতে হবে। তো তার জন্য তাড়াহুড়ো করলে হবে না। কেউ যদি ভেবে থাকো যে আমি অল্প সময়ের মধ্যে অনেক কিছু শিখবো, হবে না। যথেষ্ট ধৈর্যের দরকার, যথেষ্ট সময়ের দরকার। এবার সেটা কতটা কম হচ্ছে বা বেশি হচ্ছে সেটা ডিপেন্ড করছে তোমরা কতটা গানের মধ্যে ডুবে যাচ্ছ, কতটা বুঝে করছো। তারপর নেক্সট ভুল যেটা হয় সেটা হচ্ছে স্পিড। এখনকার জেনারেশনে এটা আমি খুব দেখেছি, আর সকলের ধারণা, ম্যাক্সিমাম সঙ্গীত শিক্ষার্থীদের ধারণা যে স্পিডেই গাইতে হবে আমাকে, নইলেও আমি হয়তো স্ট্যান্ড আউট করতে পারবো না সবার সামনে। এইটা যারা গান বুঝবে না তারা কখনোই একমত হবে না। আমি যদি এখন গিয়ে বলি না যে শুধুমাত্র আমাকে স্পিড করতে হবে, আমাকে স্পিডেই দেখাতে হবে, নইলে কিন্তু তোমার ভালো লাগবে না। এবার আমার সামনে যিনি থাকবেন তিনি যদি প্রকৃত গান বাজনা বোঝেন না, উনি বলবেন না কে বলেছে তোমাকে যে তোমাকে স্পিডেই সবসময় সব কিছু করতে হবে, তবে ওটা ভালো লাগবে না। আমি স্পিডে করছি কিন্তু সেগুলো আমার সুরে মিলছে না, প্রত্যেকটা স্বরে স্থিরতা নেই, স্টেবিলিটি নেই, কোনো দিনও ভালো লাগবে না। গারে গামা বা গামা রে গামা বা সারে গামা বা চাপা মা গারে গারে সা, এই যেটা গাইছে এটা যদি আমার এদিক ওদিক হয়ে যায়, ভালো লাগবে? কখনো ভালো লাগবে না। স্পিডে ফোকাস করো না, ফোকাস করো সুরে। সুর যদি একদম ঠিকঠাক মেলাতে পারো না প্রত্যেকটা স্বরের, তুমি যদি স্পিডে নাও করো তাতেও ভালো লাগবে। কিন্তু যদি আমি যেটা গাইছি সেটা যদি আমার সুরেই না হয়, সেটা আমি যদি স্পিডে নাও করি তাও ভালো লাগবে না, স্পিডে করলেও ভালো লাগবে না। যে মানুষটা গান বুঝবে না, অর্থাৎ শেখেনি কোনোদিনও, সে না অ্যাটলিস্ট এইটুকু বলে দিতে পারবে যে সে সুরে গাইছিল না বেসুরে গাইছিল। অবশ্যই খেয়াল রাখো এই জিনিসটা। তারপরে যে ভুলটা করে থাকে সেটা হচ্ছে সুরের সাথে সাথে তালের দিকে খেয়াল না করা। আমি অনেককে দেখেছি যে তারা হয়তো বাড়িতে একরকমভাবে প্র্যাকটিস করছে, ক্লাসে এসে আর একরকমভাবে প্র্যাকটিস করছে। কেমন? ক্লাসে যখন যাচ্ছে প্র্যাকটিস করছে গুরুর কাছে, তখন তবলায় প্র্যাকটিস করছে, ঠিক আছে, কিন্তু বাড়িতে যখন চলে আসছে তারা, বাড়িতে এসে তারা তো তবলায় সেটা প্র্যাকটিস করছে না, কারণ সকলের এটাই বক্তব্য যে আমাদের কোনো তবলার টিচার নেই, বা অনেকের এটাই ধারণা যে আমি সপ্তাহে একটা দিন তবলাতে বসলে গুরুর কাছে হয়ে যাবে। সেটা কোনোভাবেই সম্ভব না। কেন সম্ভব না? কারণ সব তাল যে বিটে বিটে হবে, অর্থাৎ সমান পদে থাকবে এরকম কিন্তু নয়। খুব কমন তাল যেগুলো হয়ে থাকে, ত্রিতাল, দাদরা, কাহারবা, এইগুলো একটা ফিক্সড বিট আছে, বিভাগ ছন্দ একদম সেম থাকে, ওই জন্য এগুলো যতটা ইজিলি ধরা যায়। আমি যদি এখানে একটা ধামার তাল অর্থাৎ বিষমপদীর তাল যদি আমি বলে দিই, বা চৌতাল যদি বলে দিই, বা ঝাঁপতাল যদি বলে দিই, এইগুলো একটু ধরতে বা বুঝতে সময় লেগে যাবে। তো সুর, তাল, লয়, ঠিক আছে, এই তিনটে ফিক্সড। শুধুমাত্র আমি গেয়েই যাচ্ছি কিন্তু আমি তালের দিকে খেয়াল করছি না, দেন তো মানে আমি কি বলবো, আমার একটা দিক পুরো অন্ধকারেই রয়ে যাচ্ছে। আমি হয়তো সুরে গাইছি, আমি অনেককে দেখেছি, বা তোমরাও খেয়াল করলে বুঝতে পারবে যে স্টেজে অনেকে গাইছে, সে হয়তো সুরে গাইছে কিন্তু তালের সাথে মিলছে না। কেন? কারণ সে হয়তো শুধুমাত্র সুরের দিকে ফোকাস করছে, বা ঠিকভাবে তালিমটা নিচ্ছে না।
90% এটাই হয়, যাও তো আমি গুরুর কাছে যাচ্ছি, গুরুজির কাছে যাচ্ছি, ওখানে তো তবলাই করছি, হয়ে যাচ্ছে। কিন্তু বাড়িতে এসে আমি ঠিক করছি না ভুল করছি সেটা আমাকে কে ধরিয়ে দেবে? আর গুরুর কাছে গিয়েই যে আমাকে তালে কলি হচ্ছে নয়, আমি বাড়িতে প্র্যাকটিস করছি না, গুরুর কাছে গিয়ে তালে কি করে মিলবে? মিলতে চাইবে না কখনো। তো সুরের অভ্যাসের সাথে তালের অভ্যাসটাও করা মানে দরকার, কোনো অপশন নেই এখানে, দুটো একদম মাস্ট। ঠিক আছে, আমি তালে অভ্যাসটা করব, তবে না আমি লয়ের যে রিদমের যে ব্যাপারটা সেটা আমার মধ্যে বসবে, বুঝতে পারবো যে কোন একটা গান যদি চলছে তার রিদমটা কি চলছে, কোন তালের মধ্যে চলছে, অর্থাৎ কোন ছন্দে চলছে, কোন বিট, কত কত বিট যাচ্ছে, 4/4, 3/4, কত বিটে যাচ্ছে, সেগুলো বুঝতে পারবো। তারপরে এই যে ভুলটা আমি বলছি, এটা শুধুমাত্র তাদের জন্য যারা শাস্ত্রীয় সঙ্গীত শিখছো বা শিখছেন, কারণ সকলে তো শাস্ত্রীয় সঙ্গীত শেখে না, তো তারা এইটাকে ধরবে না। তো এখানে কি হচ্ছে যে একটা রাগ যখন তারা গাইছে, তো সেখানে তারা ঠিকঠাক মতো খেয়াল করছে না বা নজর দিচ্ছে না, বা সেই ধৈর্যর সাথে সময় দিয়ে শিখছে না যে রাগটার মধ্যে আরও যে সকল জিনিসগুলো আছে সেগুলো আমি শিখতে পারছি কিনা, বা নিচ্ছি কিনা, বা দেখছি কিনা। এক হয় রাগ গাওয়া, মানে শুধু গাওয়া, আর একটা হচ্ছে রাগের মধ্যে ডুবে যাওয়া, গিয়ে সেটাকে তুলে ধরা সকলের সামনে। দুটো কিন্তু এক নয়। কেন এক নয়? আমি যদি একজনকে শুধু ওইভাবেই শেখাই, সাপোজ রাগ ইয়ামান, ঠিক আছে, এটা খুব বেসিক একটা রাগ, তো আমি এই জন্য এটা দিয়ে উদাহরণটা দিচ্ছি, আর ম্যাক্সিমাম আমার ভিডিওতে ইয়ামান দিয়ে উদাহরণটা থাকে যাতে সকলে বুঝতে সুবিধা হয়। তো রাগ ইয়ামানে আমি যদি কাউকে শেখাচ্ছি, লিখে দিলাম রাগ ইয়ামান, ঠিক আছে, জাস্ট আরোহ অবরোহটা লিখে দিলাম, দেন আমি গানটা লিখে দিলাম সা, দেন আমি স্টুডেন্টদের শেখাচ্ছি গাও যে मैं वरे वरे जाऊंगी प्रीतम प्यारे, मैं वरे वरे जाऊंगी प्रीतम प्यारे, मैं वरे वरे जाऊंगी प्रीतम प्यारे, कब आओगे। এইভাবে এই যে গানটা জাস্ট আমি তাকে লিখে দিলাম, গাইয়ে দিলাম, তার গলায় উঠে গেল, দেন 3, 4, 5, 6টা আমি তান সারগাম কিছু লিখে দিলাম, ব্যাস, তাকে বললাম ব্যাস কমপ্লিট, আর দরকার নেই। তো তারও ওইটাই হয়ে যাবে না ধারণা যে এই তো হয়ে গেলাম, এই রাগটা ইয়ামান রাগ আমার কমপ্লিট। ঠিক একই রাগ আমি অন্যজনকে দেখাচ্ছি, কিন্তু তার সাথে সাথে গানটাতে না গিয়ে তার যে গ্রামার, যে ক্যারেক্টার, যে বৈশিষ্ট্যগুলো, সেটাকে আমি তাকে দেখাচ্ছি যে শুধু এই যে আরোহ অবরোহটা এইটাকে জানলেই হবে না, এর মধ্যে জানো যে এর বাদী স্বর কোনটা, সমবাদী স্বর কোনটা, কোন নোটসটা এখানে দুর্বল, বা এই যে আরোহতে পাটা বর্জিত আছে, কেন বর্জিত আছে, এর ঠাট কি, যে ঠাটটার ওপর এই রাগটা গাওয়া হচ্ছে তার ক্যারেক্টারটা কি। এইবার আসছে এই রাগটা কেমন রাগ, এটা খুব গম্ভীর নাকি এন্টারটেনমেন্ট পারপাস রাগ, কোন সময় গাইলে এটাকে ভালো লাগবে শুনতে, এবং কেমন ভাবে গাইলে সেই মাহলটাকে আমি ক্রিয়েট করতে পারবো, বা অডিয়েন্সের সাথে আমি নিজেকে ইজিলি কানেক্ট করতে পারবো। তো দেন ওই স্টুডেন্টটা যখন ওই রাগটাকে প্রেজেন্ট করবে না, সেটা একটা অন্য লেভেল, নেক্সট লেভেল হবে। একটা রাগের মধ্যে না বিস্তার, সরগম, মিরখণ্ড, সাপাট, হরকত, মোরকি, অনেক কিছু থাকে, সেইগুলোকে পুরো একটা কমপ্লিট করে শেখা যে ব্যাপারটা, সেটার জন্য না 1 মাস 2 মাস 3 মাসে হয় না, ধৈর্য ধরে কমসে কম 6টা মাস থেকে 1টা বছর লাগবে একটা রাগকে ভালো করে নিজের মধ্যে রপ্ত করতে গেলে। কম করে, আমি বললাম কম করে। ক্লাসিক্যালে কোনো রাগের কোনো লিমিটেশন নেই যে এই টাইমের মধ্যেই এটা কমপ্লিট করা যাবে। তো কখনো ভুলেও তোমরা বলবে না যে আমার এই রাগগুলো কমপ্লিট হয়ে আছে, সব সময় বলা উচিত যে এই রাগগুলোর তালিম আমার চলছে। কখনো ক্লাসিক্যাল হচ্ছে এমনই একটা মজার বিষয় যেখানে তোমার এক দিনের জন্য এটা মনে হবে না যে কমপ্লিট হয়ে গেছে আমার এই রাগটা জানা, এর মধ্যে আর নতুন কিছু নেই, অনেক কিছু নতুন আছে, হয়তো তোমার সেটা ধারণার বাইরে, নতবা যিনি তোমাকে দেখাচ্ছেন তার লিমিটেশন ততটুকুই যতটুকু তোমাকে সে দেখিয়েছে। তো কখনো বলবে না যে আমার এই রাগটা তালিম হয়ে গেছে, মানে প্র্যাকটিস কমপ্লিট হয়ে গেছে আর দরকার নেই, সবসময় বলবে এই রাগগুলো তালিম আমার চলছে।
লাস্ট যেটা হচ্ছে সেটা হলো স্টাইল একদম কপি করা, সেটা গুরুরই হোক বা কোনো অন্য সিঙ্গারের হোক, হুবহু কপি করে গাওয়া, এইটা একদম করা চলবে না। স্টেজে অনেকের ক্ষেত্রে শুনি এবার উঠছেন শানু কণ্ঠী, এবার উঠছেন কিশোর কণ্ঠী। কেন বাবা? তারা লেজেন্ড, তারা তাদের জায়গাতে বেস্ট। তোমরা তো আর সেই পার্সনটার সাথে ইকুইভ্যালেন্ট নও, এক নও, সেটা তোমরা নিজেরাও জানো, নিজেরাও বোঝো। তাহলে কেন ওই ব্যাপারগুলো কেন হবে? আর যদি আমি গাইছি, দেন আমি আমার ইউনিকনেসটা আনার চেষ্টা করব। আমি তারটা কপি করে, তারটা শুনে যদি পুরো হুবহুমি তারটাই গাই না, তা তার মধ্যে আমার মধ্যে কি ডিফারেন্স থেকে গেল? লোকে কেন আমাকে সময় ধরে বসে শুনতে চাইবে? তারা তো এটাই বলবে ভালো গেয়েছে, কিন্তু হুবহু ওই সিঙ্গারটার সাথে একদম পুরো কপি। তোমার মধ্যে আলাদা কিছু আমি দেখলাম না। পুরো A to Z, স্টার্টিং থেকে এন্ড তারই মনে হলো তোমার মধ্যে। তোমার নিজস্বতা কোথায়? আমি নেক্সট টাইম যদি তোমাকে ডাকি, কেন ডাকবো? বা আমি যদি নেক্সট টাইম তোমাকে শুনতে চাই, আমি কেন শুনবো? কারণ তুমি তো গাইছো তাকেই কপি করে। আমি তো সেই সিঙ্গারের রেকর্ডিংই না আমি অরিজিনালটা শুনে নেবো। তো আমি অরিজিনালকে ছেড়ে আমি কেন কপিকে শুনতে যাবো? তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখো, অবশ্যই খেয়াল রাখো, রেখে সঙ্গীত চর্চা করো। এই ভুলগুলো এক একটা এতটাই পরে গিয়ে ইম্প্যাক্ট ফেলবে না লাইফে, তখন দেখবেন নিজের কন্ট্রোলের মধ্যে আর নেই যে আমি এই ভুলগুলোকে শুধরে নিয়ে গিয়ে নিজেকে ডেভেলপ করে আরো ভালোভাবে গাইবো। পারবে না তখন। তো এই বিষয়গুলো আজ থেকেই খেয়াল করো, খেয়াল রেখে গাও। কোথাও যদি কারোর কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাও, আমি অবশ্যই প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করব। ধন্যবাদ।